জমকালো আয়োজন দিয়ে শুরু হলো বিপিএল এর 11তম আসর। জমে গেছে ঢাকার কনসার্ট, এবার পালা চট্টগ্রাম আর সিলেটের। তবে দর্শকরা বলছেন মাঠের লড়াই জমলেই এসব আয়োজন হবে ইতিহাস। কেবল বর্তমান নয়, বিপিএল এর দিকে চেয়ে আছে ভবিষ্যতের বাংলাদেশ। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। যখন বিসিবিতে জব করছি, যখন প্রত্যেকটা প্লেয়ারকে সামনাসামনি দেখেছি, তাদের সঙ্গে মিশেছি, তখন থেকে আস্তে আস্তে ক্রিকেটের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে। কারণ যেহেতু আমি বিসিবিতেই ছিলাম, প্রতিদিনই আমাকে দেখতে হতো, তাদের খেলা দেখতাম, তো আস্তে আস্তে ওটার প্রতি একটা ভালো লাগা। আর বিশেষ করে মাশরাফি ভাই ছিল আমার খুব ফেভারিট। কতদিন এমন প্রাণ খোলা উৎসবে মাতে না বাংলাদেশ। যত ব্যস্ততাই থাকুক, তাই দিনের কাজ শেষে ছুটে চলা হোম অফ ক্রিকেটের দিকে। সামিল হতে হবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজনে। রাহাত ফতে আলী খান এসেছেন বাংলাদেশে। কদিন আগেই এই ঢাকা শহরে আরেকটি কনসার্ট করেছেন বিশ্ববরেণ্য পাকিস্তানি শিল্পী। তবু আরেকবার তাকে শোনা চাই, কারণ লিভিং লিজেন্ডের নামটা এবার জড়িয়েছে ক্রিকেটের সাথে। রাহাত ফতে আলীর প্রোগ্রাম যেটা হলো আর্মি স্টেডিয়ামে, ওটাতে ছিলাম আমি। পায়ের শক্তিতে সীমাবদ্ধতা, তবে টিকিট হাতে মাইলস জেফার আর দ্য গ্র্যান্ড রাহাত ফতে আলীর সান্নিধ্য নেওয়া চাই। মিরপুর ভাসান ডেক আসছিলাম একটু আগে, মানে একটু ঝামেলা ছিল, এই জন্য একটু দেরি করে আসতে হচ্ছে। আমি এমনি ব্যবসা করি, আমার আব্বুর ব্যবসা আছে। অনেক শখ করছিল, আমি নিতাম না, আমি ঘুমাইছিলাম তো দেখতে চাচ্ছিল, সেই জন্য আর কি আমি পরে টিকিট কালেক্ট করে এখন ঢুকতেছি আর কি। বাবাকে ঘুম থেকে উঠিয়েছো কেন আজকে? খেলা কনসার্ট দেখার জন্য। বিপিএল এর উদ্বোধনের অংশ হিসেবে 25 এবং 27 ডিসেম্বর কনসার্ট থাকছে চট্টগ্রাম এবং সিলেটেও। তবে ঢাকার বিপিএলকেও মিস করতে চান না অনেকেই। বাকি সেই দুই বিভাগীয় শহর থেকেই তাই ছুটে এসেছেন অনেক তরুণ। দেশ আর বিশ্ববরেণ্য গায়কদের সাথে ওরাও গাইতে চায় ক্রিকেটের জয়গান। ঢাকা শহরের আকাশে রাত নেমেছে। সময়ের হিসেবে এই রাতের বয়স 1000 বছর হলেও বাংলাদেশের মানুষের জন্য, এই ঢাকা শহরের মানুষের জন্য এর অন্যরকম একটা আবেদন রয়েছে। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ যে রাতের সূচনা হলো, সেটা আসলে বিপিএল এর সূচনা। যেই বিপিএল দিয়ে নতুন একটা যুগে পদার্পণ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও অনেক প্রশ্ন রয়েছে। মাঠের ক্রিকেটটা ভালো হবে কিনা, উইকেটটা ভালো হবে কিনা, সোহানরা, তামিমরা তাদের পরিচিত এবং প্রিয় শটগুলো ঠিকঠাক খেলতে পারবে কিনা, তাসকিনরা ভালো বল করতে পারবে কিনা, সব প্রশ্নের উত্তর জানা যাবে মাঠে। তবে দিন শেষে শুরুটা কেমন হলো এবং এর শেষটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, সেই প্রশ্নটা সাধারণ মানুষ যেমন জানতে চায়, একইভাবে জানতে চায় ক্রিকেট মদিরা। সাকিব আল হাসানকে বিপিএলে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর জানা নেই এখনও। তবে সাকিব ফ্যান যারা রয়েছেন, তারা নিশ্চয়ই বিপিএলের সঙ্গে নিজেকে জড়িয়ে নেবেন। এরপরেও চট্টগ্রাম এবং সিলেটেও হবে আরও নানা আয়োজন। সেই আয়োজনগুলোর সাথে বাংলাদেশের মানুষ কতটা ভালোভাবে সম্পৃক্ত হবে, এই উৎসবের সঙ্গে নিজেদের কতটা মিলিয়ে নেবে, সেই প্রশ্নটাই এখন সময়ের হাতে ছেড়ে দিচ্ছি। খালিদ জামিল, 71, ঢাকা। ট্রফি নিয়ে আনন্দে মাতবে একটা দল, কিন্তু জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসর দেশের ক্রিকেটকেই জিতিয়ে দিল, এমনটাই মনে করেন ফাইনালের দুই কাপ্তান আকবর আলী ও নাইম শেখ। মঙ্গলবার দুপুর 12টায় সিলেটে ঢাকা মেট্রো আর রংপুরের লড়াই। ফাইনাল জিততে কে কতটা আত্মবিশ্বাসী এবং কার দলটা কেমন, সেটাই সিলেট থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। বায়ু দূষণের শহর ঢাকায় যাবে ট্রফি, নাকি উত্তরবঙ্গের রংপুরে গিয়ে ঠান্ডা আর কুয়াশার চাদরে ঢাকা পড়বে? ট্রফির সঙ্গে আকবরকে দেখলেই চট করেই সবাই ফিরে যায় 2020-এ। আকবরের কাপ্তানিতেই আসে বাংলার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য, যুব বিশ্বকাপ জয়। যদিও জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে ঢাকা মেট্রো এতটুকুও ছাড় দিতে নারাজ। টুর্নামেন্টে রংপুর হেরেছে জোড়া ম্যাচ, মেট্রোর একটাই হার, তাও আবার আকবরদের কাছেই। একে অন্যের বিপক্ষে একবার করে হার জিত, তৃতীয় দেখাটা শিরোপা নির্ধারণীর। আমরা জিম করতেছিলাম এবং জিমের মধ্যে আমরা বলছিলাম যে এটা আসলে 3 ম্যাচের সিরিজ হয়ে গেছে মেট্রো রংপুরের। তো আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো জানি, তো চেষ্টা থাকবে মাঠে প্রপার এক্সিকিউট করার। টুর্নামেন্টের ফার্স্টেই আমি টিমকে বলছি যে আমরা একটা একটা করে ম্যাচ যাব। অবভিয়াসলি এটা একটা ফাইনাল, বাট অ্যানাদার গেম, তো আমরা এইভাবে একটা নর্মাল গেম হিসেবে চিন্তা করছি। 9 ম্যাচে 316, টুর্নামেন্টের সেরা ব্যাটার ঢাকা মেট্রোর কাপ্তান নাইম শেখ। বোলিংয়ে ওরা আরও ধারালো, উইকেট তোলায় টপ 5-এর 3জনই ঢাকার, রাকিবুল, আলিস আর রনি। আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য। আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে, তো ওইটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য। 8 দলের টুর্নামেন্ট, মজার ব্যাপার জাতীয় ওয়ানডে দল কিংবা টি-20 দলের কোনো ক্রিকেটারই নেই ঢাকা মেট্রো কিংবা রংপুরের তাঁবুতে।
তবুও কেন এত ধারাবাহিক? আমার কাছে মনে হয় যে আমাদের টিম বন্ডিংটা খুব ভালো, আর অ্যাট দ্য রাইট টাইমে যেই সময় পারফর্ম করাটা দরকার, আমার মনে হয় যে ক্রুশাল টাইমে আমাদের প্রত্যেকে ভালো পারফর্ম করছে। 6টা 7টা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আছে, তো ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক দিন পারফর্ম করছে, দ্যাটস ওয়াই আমার টিম রেজাল্ট করছে। তো আমার মনে হয় এটাই যেটা বললো যে ছোট টিম বড় টিম নাই, টি20তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। টাকা খরচা করে টিকিট কেটে মাঠে আসা খুব একটা দর্শকের দেখাও মেলেনি গোটা আসরে। দর্শক অবশ্যই কম ছিল পুরো টুর্নামেন্টে, তো আশা থাকবে অবশ্যই যেহেতু ফাইনাল গেম, যদি কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে, আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো খেলাটা। মঙ্গলবার ফাইনাল রেসে প্রথম হওয়া দলের হাতে উঠবে 20 লাখ টাকার চেক। সাইফুল রূপক, 71, সিলেট। বক্সিং ডে টেস্টের আগে বিপাকে টিম ইন্ডিয়া কোনোভাবেই প্রপার প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। মেলবোর্নে এবার অজিদের টেকনিকে খানা খন্দে ভরা পিচে অনুশীলন করতে বাধ্য হলো ভারত। এমন অবস্থায় ইন্ডিয়ান গণমাধ্যম সমালোচনার ঝড় তুললেও অজিদের বুদ্ধিতে বিসিসিআই এর কিছুই করার নেই। পুরো ঘটনার বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। আকর্ষণ, কঠিন আকর্ষণ। মেলবোর্নে শুধু ভারতীয় দলের অনুশীলন দেখতেই ফ্যানদের চরম অ্যাটেনশন। তবে কোহলিরা ছাড়াও মেলবোর্নে আরও একটা ইস্যু আলোচনার কেন্দ্রে, আর তা হলো প্র্যাকটিস পিচ। ভালো করে ছবি দুটো লক্ষ্য করুন। ঘাস আর মাটির দুটা উইকেট, যাদের চেহারা আর কাজ একদম ডিফারেন্ট। বাম পাশেরটা অস্ট্রেলিয়ার জন্য তৈরিকৃত একদম ফ্রেশ পিচ, আর ডান পাশেরটা ভারতের জন্য বরাদ্দ করা পুরনো আনইভেন উইকেট। জি, যা ভাবছেন ভারতীয় মিডিয়ারও একই ভাবনা। ভারতের সাথে এটা নাকি বৈষম্যমূলক আচরণ। ইন্ডিয়ান মিডিয়ার দাবি মাইন্ড গেমের নামে অজরা নাকি অন্যায় করছে। তবে যে যাই বলুক, অজিদের উদ্দেশ্য যদি তাই হয় তবে তারা শতভাগ সফল। টিম ইন্ডিয়াকে দেয়া প্র্যাকটিস উইকেট পুরনো হওয়ায় বাউন্স অনেক লো। শর্ট পিচ বলগুলো কোমরের ওপরে ওঠে না, যার জেরে অনুশীলন চলাকালীন হাঁটুতে আঘাত পেয়ে নেটও ছাড়তে হয়েছে রোহিত শর্মাকে। পরে দেখা গেছে আইস প্যাক বাঁধা পা চেয়ারে তুলে ব্যথা কমানোর চেষ্টা করছেন ভারত ক্যাপ্টেন। ইন্ডিয়ান পেসার আকাশদীপের সোজা সাপটা মন্তব্য, এই উইকেট কোনোভাবেই টেস্টের জন্য উপযোগী না। তবে রোহিতের আঘাত নিয়েও চিন্তা করতে বারণ করেছেন, জানিয়েছেন চোট গুরুতর নয়। এদিকে ভারতীয় দিক থেকে ওঠা গুজবের জবাব দিয়েছেন এমসিজির কিউরেটর ম্যাট পেজ। জানিয়েছেন দুই দলকে ফ্রেশ পিচ দেওয়ার নিয়ম ম্যাচের 3 দিন আগে। এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য। যেহেতু ভারত নির্ধারিত সময়ের অনেক আগেই অনুশীলন শুরু করেছে, তাই পুরনো উইকেট তাদের দেয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া সোমবার পর্যন্ত ওয়েট করায় তারা নিয়ম অনুযায়ী ফ্রেশ পিচ পেয়েছে। এই নিয়মের পেছনে যুক্তিও দেখিয়েছেন এই অজি কিউরেটর। তার কথা, বেশি আগে নতুন পিচ দেয়া হলে তার সময়ের আগেই দ্রুতই ভেঙে যায়, ফলে ম্যাচ চলাকালীন হয়ে ওঠে ব্যবহারের অনুপযোগী। তাই নতুন প্র্যাকটিস উইকেট ম্যাচ শুরুর কাছাকাছি 3 দিন আগে দেয়া হয়। মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি ভারতের জন্য লাকি গ্রাউন্ড। 2014 থেকে এখানে কোনো টেস্ট হারেনি তারা। সবশেষ 2018 ও 2020-এ হওয়া 2 টেস্টই জিতেছিল তারা। প্রিভিয়াস রেকর্ড বলছে মেলবোর্নের পিচ বরাবরই পেস সহায়ক, তবে অন্যান্য ভেন্যুর মতো দিন গড়ালে এর উইকেট ভাঙে না। তাই স্পিনারদের রোলও এখানে কম। অশ্বিনের পরিবর্তে যদি কাউকে নিতেই হয় তবে সেটা হবেন ওয়াশিংটন সুন্দর। বর্ডার গাভাস্কার ট্রফির এরই মধ্যে শেষ 3 ম্যাচ, যেখানে 1-1 সমতায় এখন 2 দল। তাই বক্সিং ডে টেস্টের ওপরই নির্ভর করছে কে এগিয়ে যাবে। পার্থবণিক, 71। পেছনে ফেরার সুযোগ নেই, সামনে যুব বিশ্বকাপ। শুধু কি অংশগ্রহণের জন্যই হকির বিশ্বকাপে বাংলাদেশ? না, দেশের বাইরে থেকে উড়িয়ে আনা হবে বিদেশি কোচ, থাকবে সহকারী কোচ ও ফিজিও। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা হকি দল থাকবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মধ্যে। অর্ণবাবীর রিপোর্ট। বোতলবন্দি থাকবে না দেশের হকি, মাঠে গড়াবে খেলা। কেটেছে দীর্ঘ অপেক্ষা, বিজয় দিবস হকি দিয়ে ঘরোয়া হকির ফেরা। চলতি মাসেই প্রথমবার হকির যুব বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। হকির ইতিহাসের এই বড় অর্জনকে স্বাগত জানিয়েছে সবাই। এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। বহুদিন ধরেই ছিল না কোনো আন্তর্জাতিক সাফল্য, তবে নতুন স্রোতের টানে পালাবদলের গানে এসেছে সুদিন। স্বপ্ন এবার ধরা দিয়েছে বাস্তবে। প্রথমবার বিশ্বমঞ্চে হেসে উঠবে নতুন এক হকিময় বাংলাদেশ। আনন্দধারাও তাই বইছে সীমাহীন।
এই যুবাদের মনে গেঁথে দিতে হবে বিশ্বাস, হকিতেই তৈরি হবে আরও অনেক নতুন ইতিহাস। আমরা সাধারণত করি 2 মাসে ক্লোজ করি, এটা কোচ দিদি কোনোভাবে জোড়াতালি দিয়ে একটা প্র্যাকটিস করাই, ওটা আমরা চাই না। আমরা চাই একটা এই যুগে যেভাবে অন্যান্য দেশের টিম তৈরি করে, যেভাবে টিম ট্রেনিং হয়, আমরা যেন ওটা ওইভাবে হয়তো পূরণটা করতে পারবো না, কিন্তু ওটার কাছাকাছি যাই, যেন আমাদের প্লেয়াররা বুঝুক যে না, ওদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করতেছি। সময় ছিল স্বল্প, তবে অদম্য ছিল চেষ্টা, তাই 3 মাসের অনুশীলনেই বাজিমাত। প্রতিপক্ষরাও হয়েছে কুপকার। তবে এবার পরিকল্পনা ভিন্ন। দীর্ঘদিনের অনুশীলনে ফেডারেশন দলটাকে করতে চায় অনন্য। বিদেশি কোচ আর ফিজিওর সন্ধান চালাচ্ছে ফেডারেশন। আমরা চেষ্টা করতেছি বিদেশ থেকে যদি কোচ আনতে পারি আমরা আনবো। আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে যে আমাদের যে টিম স্ট্রাকচার, এই টিম স্ট্রাকচার আমাদের কী ধরনের কোচের প্রয়োজন। এমন কোচের প্রয়োজন যিনি এই টিমটাকে ওয়ার্ল্ড কাপের দিকে আগায় নিতে পারে এবং ট্রেনিং দিতে পারে। আলাপ আলোচনা হয়ে গেছে আমাদের কমিটির মধ্যে, একজনকে আমরা হেড কোচ হিসেবে নিয়োজিত করব। ওনার সাথে আরও কিছু অ্যাসিস্ট্যান্ট কোচ বা ট্রেনার থাকবেন, একজন ফিজিও থাকবেন। যুব উৎসবের দেশব্যাপী হকি প্রতিযোগিতার আয়োজন চাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবার আশা, হকির জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এই উৎসব হতে পারে বড় মঞ্চ। অর্ণব পাপি, ৭১। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইতিহাসে এখন থেকে লেখা থাকবে হামজার নাম। অবশ্য ওলসের কাছে ম্যাচটা ৩-০ হারলেও হামজার পারফরমেন্স ছিল টপ নচ। বদলি হিসেবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে পাস অ্যাকুরেসি ছিল শতভাগ। হামজা মাঠে থাকাকালীন লেস্টার সিটি গোল হজম তো করেনি, বরং বিগ চান্স ক্রিয়েট করেছিল একটা। মেহেদী নাইমের রিপোর্ট। প্রথমার্ধেই ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে উলভসের কাছে ৩-০ গোলে পিছিয়ে বিধ্বস্ত লেস্টার সিটি। হামজাকে ছাড়া ফার্স্ট 11-এ নামিয়ে বড় পরাজয়ের অপেক্ষায়, মান সম্মান নিয়ে ফক্সদের টানাটানি। ৫৩ মিনিটে দৃশ্যপটে আসেন ১৮ কোটি বাঙালির মধ্যমণি। ইতিহাস গড়েন হামজা চৌধুরী। ডিফেন্ডার জেমস জাস্টিনকে বসিয়ে হামজাকে নামান লেস্টার কোচ রুড ভ্যান নিস্টেলরয়। প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নামেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বঙ্গদেশে টিভি সেটের সামনে তখন প্রার্থনা। কিং পাওয়ার স্টেডিয়াম কিংবা কিংস অ্যারেনা, বাঙালির কাছে যে এখন কিং একজনই। হামজা মাঠে থাকাকালীন ম্যাচের বাকি সময় আর গোল খায়নি লেস্টার, বরং হামজার উপস্থিতিতে ৫৪% বল দখলে এগিয়ে ফক্সেস। এ সময় কর্নারও আদায় করে নিয়েছে কমপক্ষে ৩টি। হামজার পাসিং অ্যাকুরেসি ছিল ১০০তে ১০০। এক্সট্রা টাইম সহ ৪২ মিনিট খেলে বিগ চান্সও ক্রিয়েট করেছিলেন একটি। লেস্টারের লাকি চার্মকে নিয়ে নিশ্চয়ই আফসোসে পড়েছেন কোচ নিস্টেলরয়। পরের ম্যাচে শুরু থেকেই নামাতে পারেন বাংলা লাইফলাইনকে। অবশ্য এই সিজনে খুব বেশি ম্যাচ টাইমিং পাননি হামজা। পুরো ম্যাচে মাঠ জুড়ে হামজা ছুটোছুটি ধরা পড়েছে এভাবেই ম্যাচ শেষে। মাঝমাঠের খেলোয়াড় হবার পরও দলের প্রয়োজনে ডিফেন্সেই বেশি নজর রাখতে হয়েছে। ২০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে ১৭ নম্বরে আছে লেস্টার। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের এবছর আছে আর মাত্র ২ ম্যাচ। ২৭ ডিসেম্বর টেবিল টপার লিভারপুল আর ২৯ ডিসেম্বর ওদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। কিংস অ্যারেনার পাগলাটে ভক্তদের অপেক্ষা ফুরিয়েছে। LM10 CR7-এর মতো এখন বাংলাদেশিদের মুখে থাকবে HC17। ওর জার্সি নিয়ে সেই কত আগেই যে গ্যালারিতে শোডাউন করেছে সমর্থকরা। বাংলার ফুটবলের রাজা সিংহাসনে বসবেন। জামাল ভুঁইয়া, তারিক কাজীদের সঙ্গে নিয়ে শাসন করবেন দক্ষিণ এশিয়া। সেই দিন গোনা যে শুরু হয়ে গেছে। মেহেদী নাইম, ৭১। মঙ্গলবার মানে দিনটা ফেডারেশন কাপ ফুটবলের ২ ম্যাচে মাঠে নামবে ৪ দল। মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, আর এক ম্যাচে রহমতগঞ্জের সাথে লড়বে ফকিরের পুল। সময়টা এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সব ম্যাচেই মাঠে গতি ঝড় তুলবে সাদা কালোরা। ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে নামে ভারে বেশ এগিয়ে মোহামেডান। লিগে চেনা ছন্দেই আছে আলফাজের দল। ফেডারেশন কাপে শুরুটা ছন্দপতন হলেও এই ম্যাচে ঘুরে দাঁড়াবে সাদা কালোরা। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী নতুন মৌসুমে পায়নি জয়ের দেখা। এমবাপে দিয়ে শুরু, ব্রাহিম দিয়াজ দিয়ে শেষ। মধ্যে আছেন ভালভার্দে, রদ্রিগো। সান্তিয়াগো বার্নাবুতে সেভিয়াকে ১-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ জিতেছে ৪-২ গোলে। ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কার্লো অ্যাঞ্চেলোত্তির দল। ম্যাচের ১০ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপে।
আর তার 10 মিনিট পর লিড দ্বিগুণ করেন ভালভার্দে। রিয়ালের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সেভিয়া। 34 মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন রদ্রিগো, তবে তার 1 মিনিটের মধ্যে এক গোল পরিশোধ করে সেভিয়া রোমেরো। দ্বিতীয় হাফে আক্রমণের ধার আরও বাড়ায় মাদ্রিদ। 53 মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করে রিয়ালকে দেয় 4 গোলের লিড। ম্যাচের শেষ দিকে লুক বাকিওর গোলে শুধু হারের ব্যবধানই কমিয়েছে সেভিয়া। এই জয় 40 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। রিয়াল নাকি রিল, সত্যিকারের ম্যাচ নাকি ভিডিও গেম? হটস্পারের মাঠে লিভারপুলের বিপক্ষে প্রথমবার বিশ্ব দেখল এমন হট অ্যান্ড স্পাইসি ম্যাচ। 9 গোলের রোমাঞ্চকর ম্যাচে মো সালাহ লুইস দিয়াজের জোড়ায় স্পারদের 6-3 গোলে হারালো অলরেডস। শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচের 23 মিনিটে লিড নেয় লিভারপুল। এরপর লিড ডাবল করেন ম্যাক অ্যালিস্টার। খানিক বাদে ম্যাচে ফেরার আভাস দেয় হটস্পার। স্কোরশিটে নাম তোলেন মেডিসন। বিরতিতে যাওয়ার আগেই 3 গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে চলে কিং সালা ম্যাজিক। এরপর 2 গোল করে বসে হটস্পার, তবে শেষ দিকে সালার অ্যাসিস্টে লুইস দিয়াস করে বসে দলের হয়ে 6 নম্বর গোল। এই জয়ে টানা 21 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল সালা বাহিনী। টেবিলের 1 নম্বরের জায়গাটা আরও পাকা করল লিভারপুল।